কি পরে কল দিছিল স্যার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা আজ রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বন্ধন অংশের সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটি প্রস্তুতিমূলক ক্লাসের অংশ হিসেবে আমরা এই আলোচনাটি ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। এই আলোচনায় আমরা এই অধ্যায়ের সম্ভাব্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েও ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আমাদের এই অধ্যায়ে যে প্রশ্নগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসার মতো তার মধ্যে অন্যতম প্রধান দুটি প্রশ্ন এখানে আছে। গ নম্বরে দুইটি মৌল উল্লেখ করা আছে, যে মৌলগুলো যদি পরস্পরের মধ্যে বন্ধন তৈরি করে তাহলে এর বন্ধন প্রকৃতিটা কেমন হবে। আমাদের এই অংশটি নিয়ে আলোচনা আছে। আর ঘ নম্বরে যে প্রশ্নটি আছে সেখানে মূল বিষয়টি এরকম যে পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে যে আয়নিক যৌগগুলো কিভাবে কি কৌশলে এটি হয়ে থাকে সেটার উপর প্রশ্ন। তা আমার এই ঘ নম্বর নিয়ে একটি পরামর্শ এটাই যে এখানে আয়নিক যৌগ হিসেবে যে মৌল নিয়েই আলোচনা করা থাকুক, তোমাদের শিক্ষাটা এরকম হোক যে এটি যে কোনো উদাহরণের ক্ষেত্রেই যেন আমরা ব্যবহার করতে পারি। আমি শুধু সোডিয়াম ক্লোরাইডটা শিখলাম বা ক্যালসিয়াম ক্লোরাইড শিখলাম, বাট অন্যগুলো আসলে খুব ভালো অ্যান্সার করতে পারছি না, পড়াটি যেন সেরকম না হয়ে এটি সার্বজনীন যেন হয়, যে কোনো উদাহরণের জন্য আমরা যেন এটি প্রয়োগ করতে পারি। তো আশা করি এটা ক্লিয়ার। খ নম্বরে যে বিশেষ প্রশ্নটি আসে এটি হলো ধাতব বন্ধন থেকে। ধাতব বন্ধন কি, ধাতু সমূহ বিদ্যুৎ সুপরিবাহী কেন হয়। ধাতব বন্ধনের বিষয়টি উল্লেখ করা নাই, আসলে সুপরিবাহী ব্যাখ্যা দিতে গেলে আমাদের ধাতব বন্ধনের কাছে যেতেই হবে। আমি পর্যায়ক্রমে এইগুলোর অ্যান্সার নিয়ে ইনশাল্লাহ কথা বলছি। আমাদের প্রশ্ন যদি পরীক্ষায় এরকম আসে যে পি এবং আর মৌলদ্বয়ের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, যে বন্ধন গঠন প্রক্রিয়ার ব্যাখ্যা এটি আসলে কেমন। প্রথমত আমাদের একটু চিন্তা করতে হবে যে এই যে মৌলগুলো দেয়া আছে এর মধ্যে একটি ধাতু আর একটি অধাতু আছে কিনা, এটা আমাদের খুঁজে দেখতে হবে। যদি দেখা যায় যে একটি ধাতু আর একটা অধাতু, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রেই পর্যায় সারণীর গ্রুপ 1 এবং 2 মৌল এবং এর সাথে তোমার হলো গ্রুপ 16 অথবা 17 এর মৌলগুলো যুক্ত থাকে। যদি এরকম থাকে তাহলে এর ম্যাক্সিমাম যৌগগুলোই হবে হলো ইলেকট্রোলাইট যৌগ, অর্থাৎ আয়নিক যৌগ। এর অর্থ হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে ক্ষার ধাতু আছে তার সাথে তোমার গ্রুপ 17 অথবা 16 এই অধাতুগুলোর মিলন হলেই কিন্তু আমাদের এই ধরনের বন্ধন তৈরি হতে পারে। এবং সেক্ষেত্রে আয়নিক বন্ধন ধরে আমাদের প্রয়োজনীয় যে ব্যাখ্যা বিশ্লেষণ বা বিবরণ যা হবার তা ইনশাল্লাহ হবে। দ্বিতীয় অপশন হলো কিউ এবং আর দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি। আমরা এখানে কিউ এবং আর যে মৌলগুলো আছে এদেরকে আগে ট্রেস করতে হবে। ট্রেস করার ফার্স্ট রুলসটা কি, এটি হলো যে তাদের পারমাণবিক সংখ্যা কত, এই সংখ্যা ধরে কিন্তু আমরা মৌলগুলোকে ট্রেস করার চেষ্টা করব। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছি যে পারমাণবিক সংখ্যা একটি দেওয়া আছে হলো 6। পারমাণবিক সংখ্যা যার 6 দেওয়া আছে তাহলে সেটি অবশ্যই পর্যায় সারণীতে 6 নম্বর মৌল হলো কার্বন। এখানে আছে পারমাণবিক সংখ্যা হলো 19 অর্থাৎ 19, এটা হলো পটাশিয়াম। আর এখানে আর এর ক্ষেত্রে লেখা আছে হলো 17। তাহলে 17 লেখা থাকার অর্থ হচ্ছে এটি হ্যালোজেন গ্রুপ এবং খুব সম্ভবত এটি ক্লোরিন হবে। পারমাণবিক সংখ্যা ধরে কিন্তু আমাদের মৌলগুলোকে ট্রেস করা শিখতে হবে, যে আমরা মৌলগুলোকে শনাক্তকরণ করতে পারছি এবং তার আঙ্গিকে এটি প্রয়োজনীয় যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটি ইনশাআল্লাহ করতে হবে। এই যে মৌলগুলোকে
ট্রেস করতে গিয়ে যে পারমাণবিক সংখ্যা বা বিশেষ ক্ষেত্রে ভর সংখ্যা জানার যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? মাহমুদ, তোমার শারীরিক অবস্থা কেমন এখন? মোটামুটি স্যার। যাক, আল্লাহর কাছে দোয়া করি তুমি খুব দ্রুত সুস্থ হও। তোমার কথাও শুনে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, তুমি এমনি শুয়ে থাকে বা তোমার যেভাবে ভালো হয় একটু খালি জাস্ট দেখো আর কি। খালিদকে প্রশ্ন করি যে এই যে পারমাণবিক সংখ্যা ওপর ভিত্তি করে মৌলগুলোকে ট্রেস করা, এটি কি আমাদের করা সম্ভব কিনা? জি স্যার, এটা সম্ভব, এটা সমস্যা নাই। হ্যাঁ ইনশাআল্লাহ। এবং এখানে সমস্যা এটাই থাকতে পারে, আমি সেটি একেবারে স্পেসিফিক ভাবে বলবো যে যদি কারো পারমাণবিক সংখ্যা কন্ট্রোল হওয়া নিয়ে প্রবলেম হয়, তাহলে আমার খুব সরল প্রশ্ন হলো কমপক্ষে 30 পর্যন্ত এগুলো সিরিয়ালি পড়তে হবে। পড়ার পরে প্রয়োজনীয় যে মৌলগুলো আছে সেগুলো তালিকা থেকে দেখে দেখে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। এটা খুব বেশি কঠিন নয় এবং এটা আমাদের যোজনী সহ, পর্যায় সারণীর অবস্থান সহ, বিশেষ করে ইলেকট্রন বিন্যাসটা জানার জন্য আমাদের অবশ্যই এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার ভিত্তিতে যেভাবে মৌলগুলোকে সাজানো হচ্ছে সেই সিস্টেমটা আমাদের এখানে উপস্থাপন। তাহলে আমরা অনায়াসে কিন্তু মৌলকে ট্রেস করতে পারবো এবং তারপরে বলতেই পারবো যে এরা কোন ধরনের বন্ধন তৈরি করে এবং কিভাবে করে। আশা করি এই জাতীয় প্রশ্ন যদি পরীক্ষায় আসে, এটি তোমার শনাক্তকরণ করা কি অনেক সহজ হবে না? খালিদ এবং মাহমুদ, কি এটা শনাক্তকরণ যদি আমরা এই সিস্টেম গুলো ভালো বুঝি সেটা করতে পারবো তো? আমি আমাদের কথা মনে হয় শুনতে পাচ্ছি না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ওকে, এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে এখানে মৌল অনুসারে যেহেতু পি এবং কিউ এর কথা বলা হয়েছে, তাহলে পিটা সরি পি এবং আর এর কথা বলা হয়েছে, তাহলে পি হলো তোমার কি কার্বন, আর আর হলো 17 নম্বর মৌল হয়, এটি অবশ্যই ক্লোরিন হবে, অর্থাৎ কার্বনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। কার্বনের যোজনী হলো 4, ক্লোরিনের যোজনী 1, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড এর গঠন নিয়ে এখানে আলোচনা আছে। আমরা যদি এই ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ি তাহলে বিষয়টি দাঁড়াবে এরকম যে কার্বন তার বহিস্থ শেলে 4টি ইলেকট্রন আছে, আর এখানে যে আর যে মৌল ক্লোরিন সেটা তো 4টা 6টা বলে কথা না, তাদের ক্ষেত্রে তোমার যতটি বন্ধন তৈরি করা সম্ভব, যেভাবে সম্ভব সেগুলো নিয়ে কিন্তু এখানে আসবে। তা আমি একটু মনে হয় আগে দেখাই এটি, যে যদি সমযোজীর ক্ষেত্রে বন্ধনটা এরকম হবে, আয়নিকের ক্ষেত্রে এরকম হবে। যদি সমযোজী হয় তাহলে আমাদের শুধু ওই সিস্টেমটা আঁকায় দেখালেই ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা প্রথমে দেখাবো হলো ইলেকট্রন বিন্যাস। যেমন কার্বনের বেলায় ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে 2 আর হলো 6। ইলেকট্রন বিন্যাসে তাহলে 6 যেহেতু আছে, তাহলে 2 চলে গেলে থাকিতে হলো সর্বশেষ কক্ষপথে 4 হবে এখানে। আমরা যদি এস ইয়েতে লিখি তাহলে 1s2, তারপরে 2s2, তারপরে 2p, 6 এর জায়গা তখন 4 হবে, না 4 না সরি 2 হবে, যেহেতু আগে 2 বসাই দেওয়া হয়েছে, 2 হবে। বিষয়টা কিন্তু এরকম, ঠিক কিনা? কথা বলো, মানে এরকমই তো বিষয়টা নাকি? ইলেকট্রন বিন্যাস যদি লিখি, আর ক্লোরিনের ক্ষেত্রে আমাদের নরমাল বিন্যাসটা হবে 2 8 7। এটার বিন্যাস, এটার বিন্যাস এবং এটার বিন্যাস, ঠিক আছে।
জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বিন্যাসে কি আসবে? 1s2 2s2 2p6 2p6 এরপরে হলো তোমার, তাহলে এস এর পরে পি আসবে, এটা নিয়ে কোনো প্রবলেম না। প্রবলেমটা হলো 1s 2s 2p এরপরে 3s, তাহলে 3s এর পরে কি 3p। আমরা একটু সংখ্যাগুলো বসাই, এখানে 4 6 10 2 এ কত 12 আর 5 এ হলো 17। আমরা কিন্তু এই 17 পর্যন্ত বিন্যাস এখানে লিখেছি। তাহলে আমাদের অষ্টক ফিল আপ হতে এখানে আর একটা ইলেকট্রন দরকার, আর এটার অষ্টক ফিল আপ হতে কটা ইলেকট্রন দরকার? দুটা। তাহলে এখানে কার্বনের ক্ষেত্রে আরো দুটো ইলেকট্রন দরকার। কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন লেনদেন হচ্ছে না, ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, তাহলে ওই সর্বশেষ কক্ষপথের সাথে এই ইলেকট্রন গুলোর যদি সমন্বয় করা হয় তাহলে এটি কিন্তু অনায়াসে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বনের চারদিকে যদি এরকম ক্লোরিন যদি, তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের গঠনে যা আছে ঠিক সেম। কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন তারপরে ক্লোরিন, এভাবে 4 লেখা। আমার মনে হয় এটি ক্লিয়ার হয়েছে সবার কাছে। আমরা যদি ব্যাখ্যা দেই তাহলে কার্বনের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে, আর ক্লোরিন তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো বিন্যাস হবে। আর্গনের বিন্যাস 18 আর ক্লোরিনের হলো 17। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ওকে। না স্যার। এরপরে দেখো না স্যার। পানিতে দ্রবীভূত হওয়ার বিষয়টি, এটার টেকনিকটা এইটুকু যে পানির মধ্যে আমরা দুটো পার্ট পাবো, একটি অক্সিজেন আর একটি হলো হাইড্রোজেন। তাহলে আর এই পাশে পাচ্ছি আর একটা হাইড্রোজেন। আমরা এই বিন্যাসটি যদি ওইটা ই আকৃতির থাকে, কিন্তু আমাদের ওই যে আংশিক ভাবে যেটা ঋণাত্মক হয়, এই দুই পাশেই কিন্তু দুইটা ঋণাত্মক অপশন আছে, আর এদের সাথে আছে ধনাত্মক। এটার সাথে হলো ধনাত্মক। এখন পানির এই গঠনটা যেহেতু ভি আকৃতির মতো, অর্থাৎ পানির অক্সিজেন এখানে রেখে দুই পাশে দুই দিকে তোমার দুইটা হাইড্রোজেন এখানকার সাথে এখানে, আর এই জায়গাতে ইলেকট্রন শেয়ারিং হলো। ইলেকট্রন শেয়ারিং করে তারপরে এখানে বাড়তি যে ইলেকট্রন গুলো থাকলো তার প্রভাবে এটা হবে 2-। এখন চারদিকে কারা বসবে? চারদিকের বসার বিষয়টি কিভাবে আসবে? আসলে আমি ভাবি যে এবার ক্লোরিনকে আমি মাঝখানে নিব। তাহলে এই ক্লোরিন এটা তো হলো তোমার মাইনাস, তাহলে এই মাইনাসটা কার দিকে যাবে? আমি যদি যে কোনো ধাতব পদার্থকে যদি এম দিয়ে লিখি, যে এম একটা ধাতব পদার্থ, এখানে ক্লোরিন না লিখে যদি আমি এক্স দিয়ে লিখি, এটা একটা অধাতব পদার্থ এক্স, তাহলে এটা হলো প্লাস আর এটা কি মাইনাস। তো এখন আমাদের দেখার বিষয় যে এই যে পানির বেলায় যে অক্সিজেন গুলো আছে চারদিকে, আমি যখন ঘিরে যদি দেই অক্সিজেন, এভাবে হাত মেলে থাকলো, এভাবে থাকলো,
এখন দেখো এই যে বাকি হাতগুলো যে আছে এখানে কারা আছে? হাইড্রোজেন। এখানে কারা আছে? হাইড্রোজেন। আমরা মনে হয় এরকম ছবিতে তোমার প্রয়োজনীয় যে লেখা লিখতে পারবা। এখন এই যে মাইনাস, এই যে -2, অর্থাৎ এখানে মাইনাস এর একটা, তারপরে অন্য জনের আর একটা, এই দুটো মিলে এখানে থাকলো। এখন আমি যে এই যে তোমার যে কোনো ইলেকট্রোলাইট যৌগ নিব, যার সিম্বলিক হিসেবে লেখাচ্ছি প্লাসটা হলো M প্লাস, মাইনাসটা হলো X মাইনাস। এই M মানে যে কোনো ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, যে কোনো ধাতু হতে পারে। আর -X এটার অর্থ হচ্ছে হ্যালোজেন গ্রুপে সেই চারটা আছে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এছাড়াও এরকম টাইপের আরো আছে। তা আমাদের কাজটি হলো এর চারদিকে যেহেতু মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস, তাহলে এর সামনে প্লাসটাকে যদি এখানে বসাই, যদি আমার প্লাস এখানে বসাই তাহলে কিন্তু বিষয়টি আমাদের জন্য ভালো হবে। আমরা এটা কিভাবে লিখবো একটু দেখাচ্ছি। তো এটা অক্সিজেন, তো এই মাঝখানে আমরা এরকম কিছু রাখলাম। রাখার পর এখন এই মাইনাসের চারদিকে কারা বসবে? অবশ্যই প্লাস। আমি প্লাসের নাম কিন্তু কিছুই দিলাম না। এখন দেখো এই যে হাইড্রোজেন গুলো যে এখানে সজ্জিত হয়ে গেল, হাইড্রোজেন এটা প্লাস, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন গুলো এটা কিন্তু প্লাস চার্জ ধারণ করে বসে আছে। সুতরাং এদের কাছে কারা আসবে? এদের কাছে এই মাইনাস অংশটা যাবে, এই যে এক্স, এই মাইনাস অংশটা এদের কাছে গেলে দেখা যাবে যে এখানেও একটা হাইড্রোলাইট যৌগ তৈরি হচ্ছে, এর মতো কিছু অপশন তৈরি করবে। আর এখানে তো মানে প্লাসকে তো ঘিরে ধরে আছে। এর অর্থ হচ্ছে যে আমরা অক্সিজেন, এটা একটা ঋণাত্মক অপশন, সেটি ধনাত্মককে ঘিরে থাকবে। অন্যদিকে হাইড্রোজেন, এটি ধনাত্মক অপশন, সেটি ঋণাত্মক অংশকে ঘিরে থাকবে। তো আয়নিত হওয়ার থিম এটাই। আমাকে দেখতে হবে কারা প্লাস কারা মাইনাস। প্লাস গুলোকে এক সাইডে নেব, মাইনাস গুলোকে একদিকে নিব। মাঝখানে পানির অণুর যে গঠনিক অবস্থান আছে সেটি আমি নিব। ইনশাল্লাহ খুব দ্রুত এটি হয়ে যাবে। তো তোমাদের প্রশ্ন করছি যে এই যে পানিতে দ্রবীভূত হওয়া অথবা বন্ধন নিয়ে আরো কোনো প্রশ্ন আছে কি না? এখানে আর কোনো প্রশ্ন আছে কি কারো কোনো? আরেকবার স্যার একটু এখানে একটু ছবি দেখাই খালি। এই যে দেখো, এই যে কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে কার্বনের চারদিকে দেখো ক্লোরিন কিভাবে যুক্ত হয়ে আছে। আর এই উদাহরণটা কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, কার্বন টেট্রাক্লোরাইড। আর এই যে তোমার এখানে পটাশিয়াম ক্লোরাইড কিভাবে পানিতে দ্রবীভূত হলো, এই ছবিটা এখানে দেয়া আছে। আমি একটু পরামর্শ দেব, এই ছবিটা 3 ভাবে লেখা যায়। একটা হলো ষড়ভুজাকার বা পঞ্চভুজ, এটা চতুর্ভুজ, আর এটা ত্রিভুজ। আমার পরামর্শ হলো এরকম মানে চারদিকে রাউন্ড করে রাখানোটাই সবচেয়ে গুরুত্ব। অর্থাৎ এই যে পটাশিয়ামের চারদিকে দেখো হাইড্রোজেন, অক্সিজেন কিভাবে ঘিরে আছে। ছবিটা আমার স্ক্রিনে আসতেছে না তো স্যার। ছবি আসতেছে না? খালি তোমার স্ক্রিনে কি ছবি গেছে? না স্যার, ওই সৃজনশীলের ছবি উঠে আছে তো, চেঞ্জ কিন্তু হয়নি? না, মাঝখানে আপনি ওই হোয়াইট বোর্ডের আসছিল, কিন্তু ওগুলো দেখা গেছে। কিন্তু এখন তো আর ওই চিত্র আচ্ছা, কথা বলতেছেন, ওগুলো তো দেখে পাচ্ছি না। আমি আবার শেয়ার করে দিচ্ছি। এখন দেখো তো।